নমস্কার, ইউনিক ইংলিশ এডুকেশন অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুমন শুরু করছি আজকের নতুন একটা ভিডিও এবং আজকের এই পর্বে আমি নবম শ্রেণী তথা ক্লাস 9-এর হান্টিং স্নেক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটিরই টেক্সচুয়াল কিছু কোশ্চিন এবং অ্যান্সার নিয়ে এসেছি এই পর্বে। এবং আমার ভিডিওতে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছয়। তো বেশি দেরি না করে চলো শুরু করছি। আজকে আমরা এক্সারসাইজ 1-এর ফার্স্ট কোশ্চেন কী রয়েছে সেটা দেখে নিচ্ছি। এক্সারসাইজ 1-এর ফার্স্ট কোশ্চিন, দ্য পোয়েট ওয়াজ সান ওয়ার্মড আন্ডার দ্য জেন্টলেস স্কাই অফ। অর্থাৎ কবি যে এখানে সূর্য কিরণে যে তিনি উষ্ণ হয়েছেন, মানে নিজের শরীরকে যে গরম করেছেন, সেটা আন্ডার দ্য জেন্টলেস স্কাই অফ অর্থাৎ সেই শান্ত আকাশের সেটা কোন ঋতুর কথা বলা হয়েছে। অপশন এ সামার মানে গ্রীষ্মকাল, অপশন বি উইন্টার মানে শীতকাল, অপশন সি অটাম মানে হচ্ছে শরৎকাল এবং অপশন ডি স্প্রিং। তো এর সঠিক উত্তর হবে, আমরা জেনেছি এখানে অপশন সি অটাম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দ্য কালার অফ দ্য স্নেক ওয়াজ, মানে সাপের যে রং ছিল, মানে এই হান্টিং স্নেক কবিতার ভেতরে তার রংটা কেমন ছিল। অপশন এ ব্ল্যাক মানে কালো, অপশন বি গ্রে মানে ধূসর বা বাদামি, অপশন সি গ্রিন সবুজ এবং অপশন ডি ইয়েলো মানে হচ্ছে হলুদ। তো এর সঠিক উত্তর হবে, আমরা জেনেছিলাম এখানে যে ব্ল্যাক কালার মানে কালো কালারের। তো অপশন এ হলো সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে দ্য টাং অফ দ্য স্নেক ওয়াজ, মানে এই যে সাপ, এই সাপটির যে জিভ সেটি ছিল কেমন ছিল। অপশন এ স্টিল মানে নড়াচড়া কোনো কিছু করছিল না, অপশন বি ফ্লিকারিং, অপশন সি ড্যাংলিং না অপশন ডি হ্যাঙ্গিং। তো এগুলো কোনো কিছু হবে না, আমরা দেখেছিলাম কি সাপের যে জিভটি সেটি লক লক করছিল, মানে অপশন নম্বর বি ফ্লিকারিং সঠিক উত্তর। এরপর 4 নম্বর কোশ্চিনে বলা হয়েছে দ্য শেপ অফ দ্য স্নেক স্কেল ওয়াজ, মানে সাপের যে শেপ মানে কি আকার, কিসের আকার বা আকৃতি, সেটা হচ্ছে তার যে আঁশগুলো পিঠের তার আকৃতিটা কেমন ছিল। অপশন নম্বর এ বলা হয়েছে স্টার তারার মতো, অপশন বি কাইট মানে ঘুড়ির মতো, অপশন সি ডায়মন্ড মানে হীরের মতো না অপশন ডি পিরামিড। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডায়মন্ডের মতো মানে হীরের মতো। নেক্সট কোশ্চিন বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, মানে কবির মতে দ্য ইনটেন্ট অফ দ্য স্নেক ওয়াজ, মানে সাপের যে প্রবণতা বা ঝোঁক সেটা কি ছিল। অপশন এ ম্যালিশিয়াস, অপশন বি গ্রিডি, অপশন সি টিমিড না অপশন ডি ফিয়ার্স। তো সাপের যে ঝোঁক বা প্রবণতা সেটা ছিল হচ্ছে অপশন ডি ফিয়ার্স সঠিক উত্তর। মানে সাপের যে ঝোঁক বা প্রবণতা সেটা কিন্তু ভয়ঙ্কর প্রকৃতির ছিল। নেক্সট কোশ্চিন দ্য স্নেক ফাইনালি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য, মানে সাপটি সবশেষে অদৃশ্য হয়ে গেল কোথায়। অপশন এ স্যান্ড মানে বালির ভেতরে, অপশন বি গ্র্যাস মানে ঘাসের ভেতরে, অপশন সি রক মানে পাথরের ভেতর না অপশন ডি স্ট্রিম মানে সমুদ্রে বা সাগরে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্র্যাস ঘাসের ভেতরে সে অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপরে আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 2-তে। এক্সারসাইজ 2-তে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, মানে নিচের প্রশ্নগুলোকে 25টি শব্দের ভেতরে উত্তর দিতে বলেছে। 1 নম্বর কোশ্চেন বলা হয়েছে হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দ্য গ্র্যাস, মানে ঘাসের ভেতর দিয়ে যখন সাপটি পার হচ্ছিল বা চলাচল করছিল তখন তাকে কেমন লাগছিল। ডার্ক, কোল্ড অ্যান্ড স্প্লেন্ডিড, এই কবিতার ভিতরে এই তিনটি ছিল সাপটি সম্পর্কে। তো আমরা এটি উত্তরে লিখব যে সাপটি কী রকমের ছিল। তো চলো উত্তরটা আমরা লিখে ফেলছি। উত্তরে আমরা লিখতে পারি দ্য স্নেক অ্যাপিয়ার্ড কোল্ড মানে ঠান্ডা বা শীতল, ডার্ক মানে কালো, অ্যান্ড স্প্লেন্ডিড এবং চমৎকার, উইথ সান গ্লেজিং ওভার ইটস স্কেল, অর্থাৎ কি যার উপরে সূর্য কিন্তু চকচক করছিল তার আঁশগুলোর উপরে পড়ে। ইট মুভড থ্রু দ্য গ্র্যাস উইথ ইটস হেড ডাউন অ্যান্ড টাং ফ্লিকারিং, মানে এটা কিন্তু চলছিল রাস্তা ধরে কিভাবে তার মাথাটা নিচু করে এবং তার যে টাং মানে জিভগুলো সেটা লক লক করে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছিল সাপটি। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিচ্ছি। 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে হোয়াট ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন্স ডু ওয়েন দ্য স্নেক ওয়াজ গন, মানে কবি এবং তার সঙ্গীরা মানে তার সঙ্গে যারা ছিলেন তারা কি করেছিলেন যখন সাপটি সেখান থেকে চলে গিয়েছিল। তো এর উত্তরে আমরা লিখতে পারি দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন্স টুক এ ডিপার ব্রিথ অফ ফ্রেশ এয়ার অ্যাজ দে ফেল্ট রিলিফড ওয়েন দ্য স্নেক ওয়াজ গন, মানে যখন সাপটি সেখান থেকে চলে গিয়েছিল তখন কবি এবং তার সঙ্গীরা কিন্তু একটা গভীর নিঃশ্বাস নিয়েছিলেন। দে লুকড অ্যাট ইচ আদার, তারা একে অন্যের দিকে তাকিয়েছিলেন বা দেখেছিলেন, অ্যান্ড ওয়েড অন, এবং তারপর তারা সেখান থেকে চলে গিয়েছিলেন। এরপর আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 3-তে। এক্সারসাইজ 3 কিন্তু এটা সম্পূর্ণরূপে গ্রামার, ডু অ্যাজ ডিরেক্টেড, মানে যে মতো নির্দেশ করা হয়েছে সেই মতো করতে বলেছে।
এক নম্বর বলা হয়েছে হাউ হ্যাপি উই আর হেয়ার। এখানে হেয়ারের পর একটা সাইন রয়েছে, আমাদের এই সাইনটিকে এখানে হটিয়ে আমাদের এটাকে চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে একটা হচ্ছে কি নির্দেশক বাক্যে পরিণত করতে হবে। এটাকে আমরা লিখতে পারি উই আর ভেরি হ্যাপি হেয়ার। এর পরবর্তী নম্বর বলা হয়েছে এভরিবডি নোজ দ্য নেম অফ টেগোর, চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এটাকে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে বলেছে। এর উত্তরে আমরা লিখতে পারি হু ডাজ নট নো দ্য নেম অফ টেগোর, মানে রবীন্দ্রনাথের নাম কে না জানে। এখানে কোনো অর্থের কিন্তু পরিবর্তন করা চলবে না, উপরের লাইন এবং নিচের লাইন এই দুটো লাইনের মধ্যে। নেক্সট নম্বর বলা হয়েছে দ্য পেইন্টিং ইজ ভেরি বিউটিফুল, মানে যে চিত্রটি সেটি খুবই সুন্দর। চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লেমেটরি সাইন, এবার এটাকে কিন্তু বিস্ময়বোধক বাক্যে পরিণত করতে বলেছে। তো আমরা এভাবে লিখতে পারি যে ছবিটি কি না সুন্দর। তোরে আমরা লিখছি হোয়াট এ বিউটিফুল পেন্টিং ইজ দিস, মানে কতই সুন্দর না ছবি, এই ছবিটি কতই না সুন্দর। পরের নম্বর বলা হয়েছে ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, মানে আমরা কি আমাদের বাল্যকালের দিনগুলোকে বা ছেলেবেলার দিনগুলোকে ভুলতে পারি। চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে একটা নির্দেশক বাক্যে পরিণত করতে বলেছে। এখানে ডেজের পরে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, যদিও আমার এটা এখানে ভুল হয়েছে। তো এটাকে আমরা কিন্তু লিখতে পারি যে উই নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, মানে আমাদের বাল্যকালের দিনগুলোকে আমরা কখনোই ভুলতে পারি না। অথবা আমরা লিখতে পারি যে উই অলওয়েজ রিমেম্বার আওয়ার চাইল্ডহুড ডেজ, এইভাবেই লিখতে পারি আমরা কিন্তু। এরপর আমরা এক্সারসাইজ 4-এ চলে যাচ্ছি। এক্সারসাইজ 4-এও বলা হয়েছে মানে ডু অ্যাজ ডিরেক্টেড হিসেবেই। এক নম্বর বলা হয়েছে উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ, আমাদের হেরিটেজের প্রতি আমরা গর্বিত, মানে আমাদের যে ঐতিহ্য রয়েছে না সেই ঐতিহ্যে আমরা গর্বিত। ইউজ দ্য নাউন ফর্ম অফ প্রাউড, মানে প্রাউডের নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। তো প্রাউডের কিন্তু নাউন ফর্ম হচ্ছে প্রাইড, PRIDE। উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ, মানে আমরা আমাদের হেরিটেজে টেক প্রাইড মানে কি গর্ব করি, আমাদের ঐতিহ্য নিয়ে আমরা গর্ব করি। এটাই হয়ে গেল নাউন ফর্ম। নেক্সট নম্বরে বলা হয়েছে উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার, মানে আমাদের গরিবদের প্রতি সহানুভূতি রাখা দরকার। ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি, মানে এই যে সিম্প্যাথির শব্দটি রয়েছে এই শব্দটির কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলেছে। তো সিম্প্যাথি শব্দটির কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সিম্প্যাথেটিক, মানে সহানুভূতিশীল। এর অর্থ দাঁড়াচ্ছে আমরা গরিবদের প্রতি সহানুভূতিশীল। উই শুড বি সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পোর, মানে আমরা গরিবদের প্রতি সহানুভূতিশীল। পরবর্তী নম্বরে বলা হয়েছে হিজ সাকসেস ওয়াজ ডিউ টু হিজ লেবার, মানে তার সফলতা তার পরিশ্রমের জন্যই। ইউজ দ্য ভার্ব ফর্ম অফ লেবার, এই যে লেবার শব্দটি রয়েছে এই লেবার শব্দটির কিন্তু ভার্ব ফর্ম, মানে এই ভার্ব শব্দটিকে মানে কাজ করা অর্থে ব্যবহার করতে হবে, মানে পরিশ্রম করা এই অর্থে ব্যবহার করতে হবে। সুতরাং এর উত্তরে আমরা লিখতে পারি সে সাকসেস হয়েছে কারণ সে কঠোর পরিশ্রম করেছে। হি ওয়াজ সাকসিডেড বিকজ হি লেবার্ড হার্ড, মানে সে কঠোর পরিশ্রম করেছে বলেই সে সফল হয়েছে। এর পরবর্তী নম্বরে আমরা দেখছি দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ ভেরি সুইট, মানে নাইটিঙ্গেল পাখির যে গান সেটা কিন্তু খুবই মিষ্টি। ইউজ দ্য অ্যাডভার্ব ফর্ম অফ সুইট, মানে এই যে সুইট শব্দটি রয়েছে তার কিন্তু অ্যাডভার্ব ব্যবহার করতে বলেছে। আমরা জানি অ্যাডভার্বের ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে আমরা কিন্তু ওই শব্দটির সঙ্গে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বকে ব্যবহার করি। সুতরাং সুইটের সঙ্গে কিন্তু আমরা সুইটলি ব্যবহার করলে কিন্তু সুইটলি হয়ে যাবে। তো সুতরাং আমরা এর উত্তরে লিখতে পারি দ্য নাইটিঙ্গেল সিংস ভেরি সুইটলি, মানে এই যে নাইটিঙ্গেল পাখি সে কিন্তু গায় নিজে, অর্থাৎ এখানে কিন্তু সিংস কিন্তু ভার্বের কাজ করলো এবং যে মেন শব্দটি ছিল সুইট তার কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করা হলো। সুতরাং এটি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে পারো যাতে সবার আগে এই ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছয়।